আজকে আমাদের ক্লাস বেসিক টু অ্যাডভান্স এক্সেল বাংলায়। এক্সেল এর ক্লাস শুরু করার আগে আগে আমাদের জানতে হবে এক্সেল কি এবং এক্সেল শিখতে গেলে কি কি জিনিস আমার জানা দরকার এবং কি কি জিনিস আমাকে জানতে হবে। এক্সেল একটি স্প্রেডশিট টুল। স্প্রেডশিট বলতে আমরা ছোটবেলায় গ্রাফ ইউজ করেছি। গ্রাফ পেপারে কি থাকতো? একটা ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল লাইন ক্রস ওভার থাকতো। এই ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল লাইনের যে মিড পয়েন্ট হয় সেটাকে আমরা এক্সেল এর ক্ষেত্রে বলি সেল। মানে এখানে ভার্টিক্যাল এন্ড হরাইজন্টালকে রো এবং কলম হিসেবে ডিফাইন করা হয়। ধরুন আপনি একটা সাদা পাতার মধ্যে একটি ভার্টিক্যাল লাইন টানছেন, মানে উপর থেকে নিচে, এবং একটি ডান দিক থেকে বাঁ দিকে একটা লম্বালম্বি দাগ টানছেন। এরকম দুখানা সমান্তরাল রেখা সমানভাবে ডান দিক থেকে বাঁ দিক এবং উপর থেকে নিচে আপনি দুটো লাইন টানলেন এবং দুটো লাইনের যে মাঝখানে যে ইন্টারসেকশন পয়েন্ট সেটাকে আমরা বলে থাকি সেল। এই ভার্টিক্যাল যে রোটা সেটাকে এক্সেলে বলা হয় কলম এবং ডান দিক থেকে বাঁ দিক যে লম্বা লাইনটা সেটাকে আমরা বলি রো। এটি একটি ডেটা সেট। তার আগে আমি একটা ব্ল্যাঙ্ক ডেটা সেট ইউজ করছি। ধরুন আমি জুম ইন করলাম। এই যে 9 নম্বর যেটা আমি সিলেকশন করেছি গ্রে কালার দিয়ে এবং 9টাকে গ্রিন গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে শো করছে, সেটা আমার কাছে একটি রো। এইটা ডান দিক থেকে বাঁ দিকে গেছে এই সমান্তরাল রেখা অনুযায়ী। ধরুন এই একটা লাইন আর এই একটা লাইন, তাহলে দুটো লাইন গেছে। আবার এফ যে কলামটা সিলেক্ট করছি এটা উপর থেকে নিচে, এরও একটা লাইন এদিক থেকে আর একটা লাইন এদিক থেকে, দুটো লাইন আমি টেনেছি। তাহলে এই যে এফ আর আর যে 9 যে রো নাম্বার, এই এফ আর 9 এর যে মিড পয়েন্ট যেটাকে আমি হাইলাইট করছি ইয়েলো কালার দিয়ে, সেটাকে আমরা বলা হয় সেল। এই সেলের কাজ কি? সেলের কাজ হচ্ছে এক্সেল এর ডেটাকে ম্যানেজ করা। এই পার্টিকুলার সেলেই আমরা নিউমেরিক নন নিউমেরিক ডেটা এন্ট্রি করে থাকি। এক্সাম্পল সমেত ধরুন আমি এখানে এন্ট্রি করছি 89, এটি একটি নিউমেরিক ডেটা। আবার আমি লিখলাম এবিসি, এটি একটি নন নিউমেরিক ডেটা। তাহলে এই যে ইন্টারসেকশন আমরা সেলের মধ্যে নিউমেরিক নন নিউমেরিক ডেটা ইউজ করতে পারি। এছাড়া আমরা স্পেশাল ক্যারেক্টারও ইউজ করতে পারি। এটা হলো এক্সেলের বেসিক জিনিস, যাকে আমরা স্প্রেডশিট হিসেবে চিনি। অনেক জায়গাতেই এক্সেলকে বলা হয় স্প্রেডশিট বা স্প্রেডশিট থেকেই এক্সেলের আবির্ভাব হয়েছে। এক্সেল একটি সফটওয়্যার যা মাইক্রোসফট তৈরি করেছে, সেই জন্য এটা ব্র্যান্ডিং নেম হচ্ছে এক্সেল। আর মূলত কাজ হচ্ছে স্প্রেডশিটের মাধ্যমে মিলিয়নস অফ ডেটাকে একত্রিত করে রাখা। তাহলে এই যে ডেটা আমরা সিলেকশন করছি এর কি কোনো লিমিটেশন আছে? অবশ্যই আছে। সবকিছুরই লিমিটেশন থাকে। যেরকম এখানে এ থেকে মানে এ কলাম থেকে শুরু হয়েছে এবং এক নাম্বার রো থেকে শুরু হয়েছে। তাহলে যদি আমি একদম নিচে চলে যাই, আমি কি দেখবো? আমার রো নাম্বার হচ্ছে 1048576। এটা হচ্ছে অন্তিম বা শেষ রো নাম্বার, যার পরে কোনো রকম রো আমরা অ্যাডিশন করতে পারবো না। এরপরে এই স্প্রেডের বা এই ওয়ার্কশিটটাকে শেষ হয়ে যাবে এবং পরবর্তী নতুন ওয়ার্কশিট আমাকে ইউজ করতে হবে। সেরকম কলমের ক্ষেত্রে যদি আমি লাস্টে যাই, তাহলে আমি দেখবো কি কলম নাম হচ্ছে এক্সএফডি। এরপরেও কোনো কলম অ্যাড করা যাবে না, এটাই অন্তিম এবং শেষ কলম। আমাদের কোনো পার্টিকুলার যখন সেলকে আমি সিলেকশন করছি, ধরুন এখানে আছে সিলেকশন কি আছে এক্স ই এক্স, এটা হচ্ছে আমার কলম এবং রো হচ্ছে 1048554। তাহলে প্রত্যেকটা সেল সিলেকশনের একটা আইডি হয়। সেল সিলেকশন আইডি কি? এক্স ই এক্স 1048545। এক্ষেত্রে একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, এক্সেল সবসময় কলমকে প্রায়োরিটাইজ করে, দেন রোকে প্রায়োরিটি দেয়। আগে কলমের নাম থাকবে এবং তারপরে রো নাম্বার থাকবে। এটা হচ্ছে আমার সেল নাম্বার, এই পার্টিকুলার সেল নাম্বার। যদি আমি এখানে A1 টাইপ করি, তাহলে সঙ্গে সঙ্গে আমার A1 এই পার্টিকুলার সিলেকশনে আমার ব্যাক করতে পারবো। এবার যদি আপনি এক্সেলে বিগিনার্স লেভেল না শিখে থাকে, সেক্ষেত্রে কিছু বিগিনার্স লেভেল সম্বন্ধে আমি আইডিয়া দিচ্ছি। তারপরে আমরা মেইন ফর্মুলেশন পার্ট বা
ওয়ার্কিং যে পার্ট গুলো হয়, যার দ্বারা আমরা ডেইলি টু ডেইলি টাস্ক করে থাকি, তাতে আমরা আসবো। এক্সেলের যে এই যে পার্ট গুলো হয়, হোম, ইনসার্ট, ড্র, এগুলোকে আমরা বলি ট্যাব। এই ট্যাবের কাজ কি? প্রত্যেকটা ট্যাবকে তার আলাদা আলাদা ওয়ার্ক ডিফাইন করা আছে। যেরকম হোম ট্যাবের কাজ হচ্ছে বেসিক ওয়ার্ডের কাজ। বেসিক ওয়ার্ড কাজ মানে হচ্ছে কোনো ফন্টকে চেঞ্জ করা, ফন্টের সাইজ চেঞ্জ করা, ফন্টকে সাইজ বাড়ানো, সাইজ কমানো, বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন, বর্ডার, কালার, হাইলাইট মানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা, ফন্ট কালার চেঞ্জ করা, এছাড়াও অ্যালাইনমেন্ট চেঞ্জ করা, আপার, মিডিল, টপ এবং বেস এবং লেফট, রাইট, মিডিল, র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট হচ্ছে যখন আমার একটা সেলে অনেক ডেটা একসাথে এসে যায়, হচ্ছে আমি এখানে টাইপ করেই যাচ্ছি, তাহলে কি আমার এখানে ডেটা সেলের থেকে বেশি ডেটা হয়ে গেছে, কিন্তু যদি এটাকে আমাকে কনসোলিডেটেড ফর্ম দেখাতে হয়, তাহলে আমি কি সিলেক্ট করবো? র্যাপ টেক্সট। ইনস্ট্যান্ট র্যাপ টেক্সট আমার সেশন হয়ে গেল, তাহলে আমার টোটাল ডেটাটা একটা কনসোলিডেটেড ফর্মে আমার এই সেলে চলে আসলো। মার্জ সেন্টার হচ্ছে দুটো সেলকে একত্রিত করা। ধরুন এই দুটো সেল কালার আমি করছি, একটাতে কালার দিচ্ছি আমি ইয়েল অরেঞ্জ, আরটাতে কালার দিচ্ছি গ্রিন। এবার দুটোকে আমি একসাথে করছি মার্জ টু সেন্টার। তাহলে মার্জ টু সেন্টার আমার কি হচ্ছে, এই অরেঞ্জের থেকে সিলেকশন করেছিলাম এ থেকে বি পর্যন্ত মার্জ সেন্টার দিতে হচ্ছে। যদি আমি বি থেকে এ কে সিলেক্ট করে মার্জ সেন্টার করি, তাতেও আমার হবে এই এর যে কালার সেটাই আসবে। কারণ মনে রাখতে হবে মার্জ সেন্টারের নিয়ম এক্সেল এর ক্ষেত্রে সবসময় লেফট টু রাইট আসে। যদি আপনারা ইনডিড, লিঙ্কডইন, নকরি এই ধরনের পোর্টালে জব হান্ট করেন, অনেক রিক্রুটার প্রি ডিফাইন্ড কিছু টেস্ট মক সিরিজ দেয় আপনার নলেজ চেক করার জন্য। সেখানে থাকে এমসিকিউ লেভেল। এই এমসিকিউ লেভেলে এই ধরনের কোশ্চেন আপনাকে দেওয়া থাকে যে মার্চ সেন্টার করলে কোন কালার কোন দিকে আসবে। তাই জন্য এগুলোকে মনে রাখবেন, এগুলি এক্সেলের প্যাটার্ন যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে এক্সেল যেখান থেকে আপনি মার্চ সেন্টার করুন, বি থেকে এতে গিয়েও যদি মার্চ সেন্টার করেন, আপনার সব সময় আপনার এ ডেটা ইউজ করবে। মার্চ সেন্টার আমি সরিয়ে দিচ্ছি। এবার আমরা আসছি কারেন্সি সিলেকশন। ধরুন আমি এখানে লিখলাম 1 2 3 4, 1 2 3 4, আর আমি লিখলাম ABCD। প্যাটার্নটাকে বুঝুন। দেখুন 1 2 3 4 যখন আমি নিউমেরিক কিছু লিখছি, আমার লেখা শুরু হচ্ছে কোথা থেকে? আমার রাইট সাইড থেকে, মানে আমার সেলের রাইট সাইড থেকে শুরু হচ্ছে। যতই আমি বাড়াতে থাকি না কেন, দেখুন আমি এটা সরিয়ে দিলাম, আমি নিউমেরিক ডেটা দিচ্ছি, আমার রাইট সাইড থেকে শুরু হচ্ছে। আবার আমি নন নিউমেরিক ডেটা দিচ্ছি, আমার শুরু হচ্ছে লেফট সাইড থেকে। তাহলে মনে রাখতে হবে যে নিউমেরিক সবসময় এক্সেলে শুরু হবে আপনার রাইট থেকে, নন নিউমেরিক শুরু হবে আপনার লেফট সাইড থেকে। কিন্তু যদি নিউমেরিক আর নন নিউমেরিক একসাথে হয়ে যায়, তাহলে আমার শুরু হবে লেফট সাইড থেকে। কারণ এক্সেল সেলের ক্ষেত্রে কন্টেন্টের প্রায়োরিটি দেয় কাকে? প্রায়োরিটি দেয় আমার নন নিউমেরিক ডেটাকে। নন নিউমেরিক ডেটা বলতে অ্যালফাবেটিক্যাল ডেটা ইউজ হয়েছে তাতে। যদি আমি এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করে থাকি, তাহলেও আমাকে লেফট সাইড থেকে প্রায়োরিটি দেবে, কারণ এই স্পেশাল ক্যারেক্টারকেও এক্সেল ইউজুয়ালি একটি টেক্সট বেসড ডেটা হিসেবে ইউজ করে। এবার আমি লিখলাম 1 2 3 4 5 6, এই লিখলাম, এটা নাম্বার নিলাম র্যান্ডম। যখন কোনো আমরা ডেটাকে টাইপ করছি বা ডেটাকে এন্ট্রি করছি, সেটা আমার হয় জেনারেল ফরম্যাট, ইন জেনারেল, যার কোনো ডেফিনেশন রেডি হয়নি, তার কোনো ডেজিগনেশন ডেফিনেশন কিচ্ছু রেডি নেই এক্সেল এর ক্ষেত্রে। তাহলে তাকে যদি আমার চেঞ্জ করতে হয়, কারেন্সিতে আমি যাব
ফরম্যাটিং এ চেঞ্জ করলাম নাম্বার। এই নাম্বার হচ্ছে জেনারেল নাম্বার, এটা কিন্তু কারেন্সি না। অনেকেই গুলিয়ে ফেলে যে এটাই হয়তো কারেন্সি, না, এটা হচ্ছে নাম্বারিং ফরম্যাট। ইন্টারন্যাশনাল ফরম্যাট বা ইউটিএফ অনুযায়ী যে কোনো নাম্বারের পরে দুটো ঘর থাকবে, যেটা হচ্ছে পয়সার ঘর। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফরম্যাটিং নাম্বার সিস্টেম, সেই জন্য আমার এখানে দুটো ঘর দেওয়া হচ্ছে ফরম্যাটিং। এরপরে যেটা আছে সেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সি, যা ইন্টারন্যাশনাল ফরম্যাট মেনেই ইউজ হয়, কিন্তু আমার এখানে কি হচ্ছে, ইন্ডিয়ান রুপি ইউজ হচ্ছে, রুপি আইকন। এবং ইন্ডিয়ান কারেন্সির যে ফরমেশন আছে, মানে 1 লাখের পরে একটা কমা, আবার তারপরে দুটো সংখ্যার পর আর একটা কমা, এই ব্যাংকিং সিস্টেম বা ফাইন্যান্সিয়াল সিস্টেম অনুযায়ী যে ফরমেশন আছে, সেই ফরমেশন আমার আসলে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি, সেই জন্য কারেন্সি দেখাচ্ছে। অ্যাকাউন্টিং সেম, অ্যাকাউন্টিং সেম, কিন্তু অ্যাকাউন্টিং আর কারেন্সির মধ্যে কি পার্থক্য? দেখুন, কারেন্সির সাথে এই যে কারেন্সি যেমন রুপি আইকন, এটা কিন্তু এর সাথে কোনো কোনো স্পেস নেই, একসাথে আছে। এটা হচ্ছে কারেন্সি। আপনি লক্ষ্য করে দেখবেন কোনো রকম নোটসে এই ফরম্যাটিং এ প্রিন্টেড হয়, যত রকম আমাদের গভর্নমেন্ট লিগালাইজড কারেন্সি আছে, তার ফরমেশন বা প্রিন্টিং মোড এই ফরমেশনে হয়। কিন্তু যদি আপনি ব্যাংকে চলে যান, আপনি আজকে একটা ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করুন, এটিএম এ চেক করুন, সেখানে দেখবেন একটা স্পেস চলে আসবে। এখানে এসে সিলি সিলি চেঞ্জ করা হয়েছে। তার কারণ, চেঞ্জ করার কারণই হচ্ছে যাতে আমরা পার্টিকুলার টাইমে বুঝতে পারি যে এই ফরমেশনটা কি ফরমেশনে দেওয়া আছে, ইদার এটা কারেন্সি ফরমেশন না অ্যাকাউন্টিং ফরমেশন। এটা হয়ে গেল আমাদের অ্যাকাউন্টিং। যদি এটাকে আমরা ডেট বানাতে চাই, সঙ্গে সঙ্গে ডেট হয়ে যাবে। কিন্তু প্রশ্ন অনেকের মনেই হবে যে এটা ডেট কি করে হয়ে গেল, এটা তো একটা অ্যাকাউন্টিং নাম্বার ছিল। আমরা এক্স কম্পিউটারে কি জানি? জিরো অ্যান্ড ওয়ান। এটা আমাদের কম্পিউটার একমাত্র জিরো ওয়ান বোঝে। আমরা যাই আজকে দেখছি, যাই ভিডিও দেখছি, তার পেছনে বিলিয়নস মিলিয়নস এর জিরো ওয়ানের খেলা বা তার অ্যালগোরিদম চলছে, তার মাইনিং চলছে, তাই জন্য আমরা দেখতে পাচ্ছি, যাই আমরা দেখছি। আমরা আজকে যেটা দেখছি সেটা হচ্ছে জিইউআই, যেটা আপনারা ছোটবেলায় পড়েছেন অনেকে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কোথা থেকে আসছে? এই জিরো ওয়ানটাকেই আমরা মডিফাই করে হিউম্যান রিপ্রেজেন্টেশন ইজি করার জন্য জিরো ওয়ানে আমরা এটাকে চেঞ্জ করে জিইউআই তে এনেছি। কিন্তু এক্সেল ইঞ্জিন, যা হচ্ছে এক্সেল কে চালনা করে, এক্সেল এর মধ্যে যে কোর হার্ট অফ ইঞ্জিন আছে, যা সমস্ত ফর্মুলা ফাংশনকে অল টাইম ক্যালকুলেশন মোডে আছে, সে কি কাজ করে? সে কিন্তু শুধু জিরো ওয়ান বেসিসে কাজ করে। তাহলে একটা ডেট কে যদি আমি লিখি আজকের ডেট ইকুয়ালস টু টুডে, টুডে আজকের ডেট, এটাকে আমি কপি করলাম। এটাকে যদি আমি এখন নাম্বার ফরম্যাটে নিয়ে যাই, এই ডেটটার আসল নাম্বারিং ফরম্যাট হচ্ছে 45640, এ হচ্ছে নাম্বার ফরম্যাট। কারণ ডেট আপনি যাই লিখুন, এক্সেল কিন্তু নাম্বার ফরম্যাটে তাকে স্টোর করে। সেই জন্য একে যদি আবার ডেট ফরম্যাট আপনি নিয়ে যান, এখন আবার ডেট ফরম্যাটও হয়ে যাবে। তো এই ডেট ফরম্যাটকে আমরা বলি হচ্ছে শর্ট ডেট ফরম্যাট। আমরা চেক বইতে বিভিন্ন জায়গায় এইভাবে ডেট লিখি, স্কুল কলেজে, যে শর্টে লিখলাম। বাট লং ডেট করতে গেলে আপনাকে সিলেক্ট করতে হবে লং ডেট ফরম্যাট, যা হচ্ছে শুরু হয়, যার বেসিক শুরু হয়, যেটা আপনি পরে চেঞ্জও করতে পারবেন, কিন্তু বেসিক্যালি বাই ডিফল্ট শুরু হয় একটি দিন, তারিখ, মাস এবং বছর দিয়ে। এরপরে এটাকে আপনি টাইমেও কনভার্ট করতে পারবেন। টাইমে কনভার্ট করলে সবসময় 12টাই আসবে। কারণ এই যে পার্টিকুলার ডেট, এই পার্টিকুলার ডেট থেকে ডাইরেক্ট টাইমে কোনো কনভার্সন হয় না। কারণ ডেট থেকে এক্সেল কখনোই বুঝতে পারছে না যে এটা সত্যি 6টা বাজে না 6টা 5 বাজে না 7টা বাজে 7টা 10 বাজে, এম না পিএম। সবসময় ও 12টাতে, মানে জেনারেল, মানে ইন লাইন ফরমেশন অফ টাইম কে নিয়ে চলে আসে। মাঝ বরাবর যে টাইমটা আছে সেই টাইমটাকে শো করে। কিন্তু যদি আমি এটা লিখি 13টা 1, এবং সেটাকে আমি যদি পিএম এ ফরম্যাট করি, তা 13টা 1, যা ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম বা 24 আওয়ার্স ক্লক সিস্টেমে চলে, সেটা মানে হচ্ছে 1টা 1 পিএম, মানে দুপুর 1টা 1 বাজে, যেটা আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম 13টা 1। এবার হচ্ছে পার্সেন্টেজ।
পার্সেন্টেজ ফরমেশন কি? পার্সেন্টেজ ফরমেশনে দেওয়া আছে 54.24%। 54.24% দেওয়া। যা চিনার চেঞ্জ হলো কেন? আমি যদি এটা 12টা লিখতাম, আর তারপরে পার্সেন্টেজ করতাম 50%। কেন 50% হলো? কারণ আমি কিছুক্ষণ আগে বোঝালাম, আমাদের যদি টাইম হয় টোটাল একটা গোল বৃত্ত, তার মাঝ বরাবর যখন আমরা টাইমটাকে কাটছি, তাহলে সেটা হচ্ছে 12টা হচ্ছে ইন লাইন ফরমেশন অফ টাইম, যা হচ্ছে দুটো টাইমকে আলাদা করছে, তাই 50%। যদি আমি এটাকে 13টা করে দিই, 13টা, এটা আমি শুধু করে দিলাম, না পার্সেন্টেজে রাখছি না, তার মানে একটা। এবার আমি এটাকে পার্সেন্টেজ করছি, তো 13টা হচ্ছে 54.17% অফ টোটাল টাইম, টোটাল টাইমের এত। সায়েন্টিফিক ফ্র্যাকশন, এগুলোতে আমরা এখনই যাচ্ছি না, এগুলো আমরা পরে যাবো যখন কাজ করতে করতে, কারণ এগুলো ডেইলি বেসিস অত লাগে না, এগুলো খুব স্পেসিফিক কাজের জন্য ইউজ করা হয়, ডেইলি বেসিস পার্সেন্টেজ পর্যন্ত বেশি ইউজ হয়। আমরা যেহেতু আজকে বেসিক থেকে শুরু করছি, আমরা অল্প অল্প করে যাব, কিন্তু ঠিকঠাক শিখবো, যাতে আমরা পরে অ্যাপ্লাই করতে পারি। শেখাটা এমন হওয়া উচিত যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। সবকিছুই অলরেডি অ্যাভেলেবেল ইন্টারনেটে, কিন্তু আজও লোকে অনেক এটা ইউজ করতে পারছে না, এই ফর্মুলাটা কোথায় ইউজ করবো সেটা জানে না, কিন্তু অ্যাপ্লাইটা জানে না, অ্যাপ্লাইটা আপনাকে শিখতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে এই কন্ডিশনের মাধ্যমে কোনো কিছুকে হাইলাইট করা, ফিল্টারাইজ করা, কালারিং করা। কন্ডিশনাল ফরম্যাটিং এখনই ঢুকবো না, যখন আমরা ডেটা সেটে ঢুকবো, ডেটাবেসে ঢুকবো, তখন আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করব। সম্ভবত এটা পার্ট 2 তে আসতে চলেছে, কারণ আগে আমি ফর্মুলাতে বেশি ফোকাস করব, কারণ ফর্মুলাতে বেশি কাজ আসে, কন্ডিশনাল গুলো একটু রিপোর্টিং লেভেলে চলে যায়, এটা আমরা সেকেন্ড পার্টের দিকে আসবো। ফরম্যাট অ্যাজ এ টেবিল হচ্ছে কোনো টেবিলকে ফরম্যাট করা। যেমন ধরুন, এটা আপনার কাছে একটা ওয়ার্কশিট আছে, হ্যাঁ, এবার এটাকে আপনাকে টেবিলে কনভার্ট করতে হবে। এটা কিন্তু শুধু ওয়ার্কশিট, নট এ টেবিল। তাহলে এক্সেলে টেবিল কনভার্ট করতে গেলে কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে একটি পপ আপ শো করবে। পপ আপটা আপনি হচ্ছে ক্রিয়েট টেবিল, পুরো সিলেকশন, এবং আপনাকে একটা জিনিস শো করছে, মাই টেবিল এস এ হেডার্স। এই হেডার কি? দেখবেন প্রত্যেকটা টেবিলের ক্ষেত্রে, যদি এটা আমি ক্যান্সেল করে মেইন ডেটা শিটে যাই, এই টেবিলে আমার হেডার দেওয়া আছে, হেডার গুলো দেওয়া আছে প্রত্যেকটা জায়গায়। তাহলে এটার যদি আমি কন্ট্রোল টি করি, তো অলরেডি যেহেতু টেবিল আছে, এটা নতুন করে করা যাবে না, যদি টেবিল সিলেকশন করি, এর হেডার দেওয়া আছে, তাহলে হেডারটা ও অলরেডি এক্সেল বুঝতে পারবে, কিন্তু এর তো হেডার নেই, সেই জন্য এটা কিন্তু অলরেডি চেকিংও হয়নি, এটা আনচেক হয়ে আছে। যদি এটাকে আমি হেডার চেক করে দিই, তাহলে আমার এ বি সি ডি গুলো হয়ে যাবে হেডার। এই যে এ বি সি ডি গুলোতে হেডার পেয়ে ও নিজের মতো করে দিয়েছে, কলম 1, কলম 2, কলম 3, কলম 4। এই হয়ে গেল আমার টেবিল। কিন্তু এই টেবিল তো কনভার্ট করে ফেললাম, একে আমি কন্ট্রোল জেড করে চেঞ্জ করতে পারবো? হ্যাঁ পারবো, যদি আপনার কাছে লেটেস্ট ভার্সন বা 365 অফিসিয়াল পারচেজ ভার্সন থাকে, আপনি পারবেন। কিন্তু যদি আপনি 2016, 19 বা তারও পুরনো ইউজ করেন, তাহলে আপনাকে যেতে হবে টেবিলে যাবেন, সিলেকশন করবেন, পুরোটা সিলেক্ট করে টেবিলে যাবেন, কনভার্ট টু রেঞ্জ। কনভার্ট টু রেঞ্জে হচ্ছে যেটা আপনি ফার্স্টে দেখতে পারেন, যে যখনই কোনো ওয়ার্কশিট আপনি ইউজ করছেন, এটা হচ্ছে একটি রেঞ্জ। এখানে কনভার্সন হচ্ছে না, কারণ মেমোরি ক্যাপাসিটি নেই কম্পিউটারে এতটা, এত লার্জ ডেটাকে একসাথে কনভার্ট করা। তাহলে যেটা আপনি ফার্স্টে দেখছেন, যখন আপনি একটা নতুন ওয়ার্কশিট খুললেন, এটা আপনার কাছে কোনো টেবিল না, এটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে কোনো একটা আয়তাকার জায়গা বা জায়গা দেওয়া হয়েছে, যা রেক্টাঙ্গেল বা স্কোয়ার হতে পারে, যার মধ্যে আপনি যেটা কাজ করছেন কিছু রো ও কলমের হেল্পে। কিন্তু টেবিল করে দিলেই হবে কি?
একটা সিঙ্ক্রোনাইজ অর্ডারে আপনি কাজ করতে পারবেন। এটাকে একটা ফরমেশন লেভেল নিয়ে যেতে পারবেন। তো ফরমেশন করার জন্যই টেবিলে কনভার্সন হয় এবং টেবিল থেকে আবার পুরোনো ফরম্যাটে মানে রেঞ্জে আসতে গেলে আপনাকে কন্ট্রোল জেড ইউজ করতে হয় যদি আপনার লেটেস্ট ভার্সন থাকে। আর যদি আপনার পুরোনো ভার্সন থাকে তাহলে গো টু সিলেকশন দ্য টেবিল, টেবিলে গিয়ে কনভার্ট টু রেঞ্জ করতে হবে। এরকম প্রভাব দেবে যদি আপনার মেমোরি ক্যাপাসিটি বেশি না থাকে বা এক্সেল বোঝে যে এটাকে কম্পাইল করতে গিয়ে এক্সেল ফাইলে কোনো রকম ড্যামেজ হতে পারে, করাপ্ট হতে পারে, তাহলে আপনাকে অ্যালার্ট দেবে যে মেমোরি ক্যাপাসিটি অপারেশন ইউ আর অ্যাবাউট টু পারফর্ম লিফট দ্য লার্জ নাম্বার অফ সেল, ক্যান্সেল করে দেবেন। সবচেয়ে ভালো যদি আপনি ইউজেবল না হয় এটাকে ডিলিট করে দিন, ইগনোর করে চলে যান। এবার আমরা আসি যে বেসিক জিনিসে। আমরা কোথায় যাব? A1 এ ডাইরেক্ট যাব। ইনসার্ট সিলেকশন, এটা আমরা পার্ট বাই পার্টে আসবো। আমি যদি শুধু ট্যাপ করতে থাকি ইন্টারেস্ট লেভেল চলে যাবে এবং এগোতে পারবেন না। হয়তো কালকের দিনই কারো ইন্টারভিউ আছে, তাহলে তার ক্ষেত্রে এটা জানা দরকার যে নতুন কি আছে বা আমি কিছু ইনপুট করতে পারছি নাকি, কিছু শিখতে পারছি নাকি। এটা আমি সরিয়ে দিচ্ছি। ডেটা, কেন আমি লার্জ ডেটা নিলাম? প্রশ্ন আপনার হতেই পারে যে সবাই তো স্মল ডেটাতে দেখায়, ছোট ছোট দেখাচ্ছে, সাম দেখাচ্ছে। দেখুন, ছোট ডেটাতে কাজ করা যতটাই ইজি ততটাই চ্যালেঞ্জিং আপনার ইন্টারভিউতে ক্র্যাক করা। ইন্টারভিউতে আপনার জন্য কেউ ছোট ডেটা নিয়ে বসবে না, সে তার অফিসের যে কাজ, আজকের দিনে যে কাজ হচ্ছে সেই ডেটাতেই আপনাকে কাজ করতে দেবে। হ্যাঁ, পুরো কাজ না করলেও কিছু কাজ ওখান থেকেই করতে দেবে। তাহলে আপনাকেও তৈরি হতে হবে, সবচেয়ে বড় ডেটা সেটের সাথে নিজেকে পরিচিত করতে হবে। আমার যে লাইভ ব্যাচ চলে সেই লাইভ ব্যাচে আপনি দেখবেন যে 45 থেকে 75টা মতো ডেটা আমাদের অ্যাক্টিভ আছে এবং 100 ডেটা সেট যেটা ক্যাগিল থেকে আমাদের নেওয়া, সেখানে আমাদের অ্যাক্টিভ আছে আমাদের সার্ভারে, যাতে আমাদের লক্ষ লক্ষ ডেটা সেট মানে পুরো ভর্তি এক্সেল ডেটাও আছে, এসকিউএল লেভেলে হাই লেভেল ডেটা আছে যা 200 MB ডেটা। যদি আপনি সেই লেভেলে কখনো করতে চান যে এমএনসি তে কিভাবে কাজ হয়ে থাকে, তাহলে সেই লার্জ স্কেল ডেটা করতে গেলে আপনাকে ওই রকম ডেটা সেট ইউজ করতে হবে যা কানেক্ট হবে এসকিউএল, এক্সেল, পাওয়ার বিআই, পাইথন এবং ট্যাবলোর সাথে। লিঙ্ক জানতে হলে আপনি লিঙ্ক পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। দেখুন, আপনার কাছে যে ডেটা আছে সেই ডেটাটা সম্বন্ধে আমি কিছু ওভারভিউ দিচ্ছি। এটা হচ্ছে এটা লোনের ডেটা। লোন বলতে একটু ধরে নিন আপনি যে আপনি হয়তো একটা কোনো ব্যাংকে গেছেন, কোনো ইন্ডিয়ান ব্যাংকে। ইন্ডিয়ান ব্যাংকে যে কাজ করছেন কি, অ্যাজ এ অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন, যার কাজ হচ্ছে মান্থলি অ্যানালিসিস করা আমরা কত লোককে লোন দিচ্ছি, কত লোন আমরা পাচ্ছি, মানে যা ফুললি পেইড অফ হচ্ছে, কিছু লোন আমাদের ব্যাড ডেট মানে সেই লোন আমরা পাবো না বহুদিন তারা ফলো আপের পরে, এবং সেই লোনের মধ্যে কতগুলো গুড লোন হয়েছে, কতগুলো ব্যাড লোন হয়েছে, কতগুলো লোনকে আমরা প্রপার স্যাংশন করেছি, প্রপার ডকুমেন্টেশন, আর কোন কোন লোন আমাদের ডকুমেন্টেশন ঠিক মতো হয়নি বা ফোর্সফুলি আমরা কোনোভাবে আমরা সেগুলোকে অ্যাকসেপ্ট করিয়ে দিয়েছি, যেটা আমাদের প্রোটোকলস মানেনি প্রপার ভাবে। তো এই হচ্ছে ডেটা। এই ডেটার থেকে তিনটে জিনিস আপনি পেতে পারেন। তিনটে জিনিস বলতে, এক হচ্ছে ফাইন্যান্সিয়াল পার্ট। ফাইন্যান্সিয়াল পার্ট মানে একটা ব্যাংকের রেভিনিউ, প্রফিট কত হয়েছে, এ হলো ফাইন্যান্সিয়াল। সেকেন্ড হচ্ছে অপারেশনাল পার্ট, এক বছরে একটা ব্যাংক কত লোন দিতে পেরেছে, ডিসবার্স করেছে, কত রকম ভার্টিকালে লোন দিয়েছে। ভার্টিকাল বলতে কার, অটোমোবাইল লোন, হোম লোন, কনজিউমার লোন, ভ্যারিয়াস টাইপস এর লোন দিয়েছে, এটা ভার্টিকাল। এই হচ্ছে দুটো পার্ট হলো। থার্ড হচ্ছে অ্যানালিটিক্স পার্ট অর ভিজিলেন্স পার্ট, যে কতগুলো লোন আমাদের ডিফল্ট হয়েছে, সেই লোনগুলো প্রপার সোর্স ভেরিফাই করা হয়েছিল কিনা, না তার মধ্যে কতগুলো নট ভেরিফাইড আছে, তারা কত পার্সেন্ট দিয়েছে, ডেট টু ইন্টারেস্ট রেশিও কত, এই হচ্ছে ভিজিলেন্স পার্ট।
একটা অ্যানালিটিক্স এর কাজ শুধুমাত্র ডেটাকে কতগুলো পাই চার্ট বা কিছু চার্ট বানিয়ে দেওয়া না, তার ডেটাকে ভাগ করতে হবে কোন কোন অ্যাঙ্গেলে আমার সেই ডেটার থেকে রিসোর্স পাবো, রিসোর্সটা মিনিংফুল রিসোর্স হবে, যা নেক্সট কাজগুলো করতে আরো বেটার আউটপুট দেবে, আরো বেটার ভাবে কাজ করার জন্য একটা মডেল তৈরি হবে। যে আগের বছর আমাদের যদি 20% রিডাকশন হয়েছিল ব্যাড লোন, আমাদের করতে হবে এবছর 25% ব্যাড লোন। তাহলে এটা কোন বেসিসে বলছি? আমরা পুরোনো ডেটার বেসিসে বলছি। চলুন আমরা A1 এ যাচ্ছি। A1 হচ্ছে ফার্স্ট, যার হচ্ছে হেডার আছে, একটু জুম ইন করছি। এই ডেটা সেট কি আছে একবার ওভারভিউ দিচ্ছি। ডেটা সেট আপনারা পাবেন হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে, ভিডিওতে অবশ্যই ডাউনলোড করে দেখবেন। এটা এক্সেলে, গুগল শিট এবং এসকিউএল ওপেন হবে। এখানে যে আইডি আছে, অ্যাড্রেস, অ্যাপ্লিকেশন টাইপ। আইডি বলতে যে কোনো লোনের আপনার একটা লোন আইডি হয়, যেটা হচ্ছে কমন এবং ইউনিক, যা আমরা বলি প্রাইমারি কি। যদি আমরা টেকনিক্যাল ভাষায় বলি, তাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি কি। কারণ এই আইডিটা কখনোই চেঞ্জ হবে না, এই আইডিটা কখনো ডুপ্লিকেট হবে না, ওয়ান টাইম জেনারেট হবে, যা দিয়ে আমি পুরো ট্রানজেকশন, ডিসবার্সমেন্ট এবং কাস্টমার সবকিছু ট্র্যাক করতে পারবো। হয়ে গেল আইডি। অ্যাপ্লিকেশন টাইপ ইন্ডিভিজুয়াল। এমপ্লয়ি লেন্থ। এমপ্লয়ি লেন্থ হচ্ছে সে কত বছর সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এমপ্লয়ি আছে, সে 1 বছর নিচে কাজ করছে, 9 বছর হয়ে গেছে, 10 বছরের বেশি ধরে চাকরি করছে। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝবো? এটা দিয়ে আমরা বুঝবো, কাট কাট, রোলিং অ্যাকশন। হ্যাঁ, এমপ্লয়ি লেন্থ থেকে আমরা কি বুঝবো? যে সে কত বছর কাজ করছে। এইটা কেন দরকার আমাদের ক্ষেত্রে? যে একজন লোক যে বেশি দিন ধরে কোনো জায়গায় কাজ করছে, কোনো সংস্থাতে কাজ করছে, আর বেশি দিন সে চাকরি করছে, তার লোন রিপেমেন্টের ক্ষমতা বেশি। কারণ তার কাছে, আমরা ধরে নিই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বা প্রবাবিলিটি অনুযায়ী, যে তার হয়তো কর্পাস ফান্ড অনেকটাই আছে, কিন্তু সে ডিফল্টার হবে না, তার রেট অফ ডিফল্টের চান্স খুব কম। বাট যে হয়তো 1 বছরে কম কাজ করছে, 1 বছর কাজ করছে, তার হয়তো অত কর্পাস ফান্ড কখনোই হবে না। সে হয়তো ডিফল্টের পার্সেন্টেজ বেশি, সে হয়তো তাড়াতাড়ি লোন ব্যাড ডেট হয়ে যেতে পারে, সে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেটে চলে যেতে পারে, সে হয়তো নাও দিতে পারে। ব্যাংক করেছে কি, লোনকে একটা গ্রেডেশন দিয়েছে। গ্রেডেশন বলতে যে লোনের ক্যাটাগরিটা কিরকম হবে, সে গ্রেড কিরকম, এই গ্রেড অনুযায়ী তার লোনের অ্যামাউন্ট ঠিক হবে, কত লোন সে পেতে পারে। হোম ওনারশিপ কিরকম, মানে সে যে মর্টগেজ রেখেছে, মানে অ্যাসেট যে দেখিয়েছে, সেটা কি রেন্টে থাকে, মর্টগেজে থাকে, ওন হাউস করে। এরকম ভাবে তার ড্রপ ডাউন অনেকগুলো আছে। যে না না আছে, তার তো কোনো বাড়ি নেই, সে হয়তো অন্য জায়গায় থাকে বা অফিস তাকে কিছু দিয়েছে। একটা লোনের ইস্যু ডেট, লাস্ট ক্রেডিট ফুল ডেট হচ্ছে লাস্ট কবে তাকে টাকা ডিসবার্স হয়েছে। যেমন আমরা যদি আজকে 1 লাখ টাকা লোন তুলি ফর পার্সোনাল রিজনে, আমাকে ডাইরেক্ট 1 লাখ টাকা দেবে না, আমাকে পার্ট বাই পার্ট একটা সিস্টেম ওয়াইজে 2 মাস 3 মাসের আমাকে অল্প অল্প করে টাকা ব্যাংক একটা পার্টিকুলার ডেটে আমার অ্যাকাউন্টে দেবে। সে একবারে 1 লাখ টাকা ডিসবার্স করবে না। তাহলে এইটাই হচ্ছে লাস্ট ক্রেডিট পুল ডেট। সে লাস্ট ক্রেডিট কবে পেয়েছে সেই অ্যাকাউন্টে, লাস্ট পেমেন্ট ডেট কবে, সে লাস্ট কবে সে ইএমআই পেমেন্ট করেছে, লোন স্ট্যাটাস কি, চার্জড অফ, কারেন্ট, ফুললি পে। চার্জড অফ হচ্ছে, চার্জড অফ কথাবার্তা হচ্ছে যে লোন টাকা পাওয়া যাবে না ধরে নিয়েছি, বহুবার কল আসার পরও টাকা দিচ্ছে না। কারেন্ট হচ্ছে সবে মাত্র চলছে, আর ফুললি পেইড হচ্ছে অলরেডি, সে ফোরক্লোজ হয়ে গেছে, তার অ্যাকাউন্টে কোনো রকম ইএমআই আর নেই। নেক্সট পেমেন্ট ডেট কার আছে, মানে প্রত্যেকটা নেক্সট পেমেন্ট ডেট কত। মেম্বার আইডি হচ্ছে লোনের আইডির মতো একটা আইডি স্পেসিফিক দিয়েছে,
সে হয়তো কোন ডেবিট কার্ড বা স্পেসিফিক লোন কার্ডের সাথে ম্যাচ আপ করা, পারপাসটা কিসের জন্য সে লোন নিয়েছিল, ক্রেডিট কার্ড, ডেট, কনসিলারেশন, এডুকেশন, মাল্টিপল পারপাস আছে, পারপাস দেওয়া আছে। সাবরেট, সাবরেট এগুলো অত দরকার নেই, এগুলো ব্যাংকের ইন্টারনাল। টার্ম কত, টার্মটা আমরা দেখবো হচ্ছে 36 মাস বা 60 মাসের টার্ম দেওয়া হয়েছে। ভেরিফিকেশন স্ট্যাটাস হচ্ছে 3 রকম: নট ভেরিফাই, সোর্স ভেরিফাই, ভেরিফাইড। অ্যানুয়াল ইনকাম তা কত, ডেট টু ইনকাম রেশিও কত, ইনস্টলমেন্টের ইনস্টলমেন্ট সে লাস্ট কত দিয়েছে, মানে ইনস্টলমেন্টের রেশিওটা সে কত দেবে, 59%। এটা ইনস্টলমেন্টের রেশিও, রেশিওটা মেনটেন হয়েছে নাকি। ইনস্টলমেন্ট রেট কত, মানে প্রত্যেকটা লোনের পার্সেন্টেজ কত, লোনের অ্যামাউন্ট কত, টোটাল অ্যাকাউন্ট হচ্ছে, মানে টোটাল কতগুলো আমাদের ইএমআই বাকি আছে সেটা দিয়েছে, আর টোটাল কতটা পে করেছে। এই হচ্ছে মোটা মোটা, এইটাই হচ্ছে আমার ডেটা। কোনো ডেটায় কাজ করার ক্ষেত্রে আগে আমাকে শিখতে হবে ডেটা ক্লিনিং। কিন্তু যেহেতু এটি বেসিক থেকে শুরু হচ্ছে ক্লাস, আমি অত কঠিনে কোথাও যাচ্ছি না, আমি একদম ছোট ছোট কিছু কাজ দিয়ে ঢুকছি। এখান থেকে আমি 3টের নাম কপি করলাম, শিট 2 তে নিলাম। এবার ওয়ার্ডে যদি আমরা চেঞ্জ করতে যাই, যে কোনো ওয়ার্ড নাম নাম লিখেছি, সেটাকে আপার মানে ক্যাপিটাল, লোয়ার মানে স্মলে, আর নর্মাল বা জেনারেল হচ্ছে প্রপার ফরমেশন, প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে, তারপরে ওগুলো স্মল হবে, আবার টাইটেল বা পরের অক্ষরটা ক্যাপিটাল হবে। তাহলে এইগুলোকে এক্সেল এর ক্ষেত্রে বলা হয় প্রপার, আপার, লোয়ার। ধরছি এই যে রাইটার লেখা, এইটা আমি সবকিছু একদম স্মলকে চাই, স্মলে চাইলে ইকুয়ালস টু লোয়ার, আমার স্মল হয়ে গেল, ইকুয়ালস টু, যদি এটাকে আমি আপারে চাই বা টোটালি ক্যাপিটালে চাই আপার, আর যদি এটা আমি এরকম লিখে দিই, হচ্ছে সিটাকে চেঞ্জ করে দিচ্ছি, সিটাকে চেঞ্জ করে স্মল দিয়ে দিলাম, তাহলে এটাকে যদি প্রপার ফরম্যাটে চাই, এটা প্রপার হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম, লোয়ার, আপার এবং প্রপার। লোয়ারের কাজ হচ্ছে অ্যালফাবেটকে লোয়ার স্মলে করা, আপার হচ্ছে তাকে ক্যাপিটালাইজ করা, প্রপার হচ্ছে প্রপার ফরমেশনে সেইটাকে মডিফাই করা। তাহলে একটা জিনিস আমরা শিখলাম হচ্ছে টেক্সট ফর্মুলা, ডিলিট করে দিলাম। এবার আরো কিছু কাজ নেই, ধরুন পার্সেন্টেজ বলাটা ছিল, ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট এরকম হবে না, ইন্টারেস্ট পার্সেন্টেজে, তাহলে জেনারেল গিয়ে যাওয়া পার্সেন্টেজ, কন্ট্রোল এস করে সেভ করে নেব। সেভ করার কারণ হচ্ছে যদি আমি এক্সেলকে সেভ না করি আর আমার যদি এক্সেল ক্র্যাশ করে যায়, তাহলে আমি পরে আবার সে কাজটা করতে হবে। তাই সবচেয়ে ভালো কাজ হচ্ছে কাজ করো এবং সেভ করতে করতে যাও, তাহলে কাজটা সিকিউর থাকবে, কারণ সিস্টেমে কোনো ভরসা নেই। এবার এই এমপ্লয় টাইটেলের মধ্যে আমাকে দেখতে হবে সব টাইটেল আছে কিনা, তাহলে সব টাইটেল তো আমি স্ক্রল করে করে যেতে পারবো না, সবসময় কোনো কিছু না থাকলে এক্সেলের কাছে সেটাকে ব্ল্যাঙ্ক বলে। তাহলে এখানে যেই আমি ব্ল্যাঙ্ক সার্চ করলাম, এই যে গ্রেডে ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক, যে ব্র্যাকেটের মধ্যে ব্ল্যাঙ্কস মানে হচ্ছে সেইখানে পার্টিকুলার কোনো ডেটা নেই, এই দেখুন কোনো নাম নেই।
এর মানে যখনই ডেটাগুলোকে এন্ট্রি করেছিল ডেটা এন্ট্রি অপারেটর, সে এনি চান্স নাম এন্ট্রি করতে ভুলে গেছে বা হোয়াট এভার এনি রিজন হয়েছে, যে নাম যদি না থাকে তাহলে এই ডেটার কোনো ভ্যালিডিটি নেই, এই ডেটাটাই গন্ডগোল হয়ে গেছে, কারণ একটা জিনিস না থাকা মানে ডেটাটা ইনকমপ্লিট। তাহলে এই যে পার্টিকুলার এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা আমি আমার ডেটা সেট থেকে সরিয়ে দেবো। ডিলিট করে দিলাম সিলেকশন করে। এবার আমি দেখবো ব্ল্যাঙ্ক আছে নাকি। সেই ব্র্যাকেট দিয়ে ব্ল্যাঙ্ক আর কোথাও নেই, কারণ ব্র্যাকেট দিয়ে ব্ল্যাঙ্ক থাকবেই না, কারণ আমি তো সমস্ত ব্ল্যাঙ্ককে সরিয়ে দিয়েছি। ক্লিয়ার ফিল্টার করব, আমার কাছে চলে আসলো একদম ক্লিয়ার ডেটা। এবার কিছু কিছু চেক করতে হবে, যেরকম এর মধ্যে নামের কোনো স্পেলিং ভুল আছে কিনা, অনেক সময় একই জিনিসের দু রকম নাম দেওয়া থাকে। আমরা শিখলাম আপার লোয়ার এবং প্রপার, এবার শিখবো সামেশন। এমন ছিল, সামেশনের আগে একটা ছোট জিনিস শিখছি। এই যে আমরা স্ক্রল করছি, তাতে আমাদের কি অসুবিধা হচ্ছে, আমার হেডারটা হাইড হয়ে যাচ্ছে। হাইড হওয়াতে আমি পরে বুঝতে পারছি না যে কোনটা আমার অ্যামাউন্ট বা কোনটা আমার মেম্বার আইডি, মানে ভুলে যাচ্ছি, আমার বোঝাটা সম্ভব না। তাহলে আমাকে যেতে হবে ভিউতে, যাবো ফ্রিজ প্ল্যান, এই ফ্রিজ করলাম, আমি ফ্রিজ টপ প্রো করে দিই, ব্যাস। টপ প্রো ফ্রিজ হওয়ার সাথে সাথে আমার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমার সিস্টেম ইউজ হচ্ছে ম্যাকওএস, উইন্ডোজও সেম সিস্টেম, শুধু শর্টকাট গুলো আলাদা। সেই জন্য আমি শর্টকাটটা মেনশন করছি না, যে ম্যাকের শর্টকাট ও উইন্ডোজের শর্টকাট অনেকটা চেঞ্জ থাকে, সেই জন্য ম্যানুয়ালি মাউস দিয়ে দেখাচ্ছি, যা আমাদের উইন্ডোজও সেম, হ্যাঁ ম্যাকেও সেম। এবার আমার এখানে অ্যানুয়াল ইনকাম আছে, অ্যানুয়াল ইনকামকে আমার যদি সাম করতে হয়, একদম নিচে চলে যাই, একটা সেল নিলাম, ইকুয়ালস টু সাম। এখানে কেন সাম আসলো না, এবার আসবে। এখানে ব্যাপারটা হয়েছে, মনে রাখতে হবে এইসব ট্রিকিং জিনিস আমাদের ইন্টারভিউতে আসে। আমার কাছে এটা আছে টেবিল, মন দিয়ে শোনো, আমার কাছে এটা আছে টেবিল। যখন টেবিলের নিচে কিছু সাম করব, সেটা আর সাম হয় না, সেটা হয়ে যায় সাব টোটাল। সেটা কি হয় না, সাম হয় না। কিন্তু যদি আমি এটা করি, যে কিছু র্যান্ডম নাম্বার নিচ্ছি, 1,000, 10,000 আর 12,000-এর মধ্যে, এবার সেটা কপি আর পেস্ট করলাম। এখানে যদি সাম করি, তাহলে সাম হচ্ছে, সেম জিনিস এখানে হচ্ছে না কেন, কারণ টেবিল হয়ে গেলে একবার, রেঞ্জ টু টেবিল হয়ে গেলে নিচে বটমে কখনই আর সামেশন হয় না, বটমে হয় সাবটোটাল। এবার সাবটোটালের কাজ হচ্ছে মিনিমাম টাইপ, অ্যাভারেজ কাউন্ট বের করা। তাহলে আমি সাবটোটালটাকে এখন ইগনোর করছি, আমি পরে বোঝাচ্ছি। তাহলে এর সামেশন বেরিয়ে গেল, আর এরও যদি সামেশন আমাকে পুরো বের করতে হয়, তাহলে আমার টেবিলে গিয়ে কনভার্ট টু রেঞ্জ করে নিই আগে, রেঞ্জ হয়ে গেল, লিখবো সাম, ডাইরেক্ট সাম আমার হয়ে গেল। কিন্তু ফর্মুলাতে যাব, ধরলাম আমার এখানে অনেক রেঞ্জ আছে, আমি সিলেকশন করতে চাইছি না, আমি এমন কিছু চাইছি
যেটাতে ক্লিক করলে সাম অটোমেটিক ইনস্ট্যান্টলি হয়ে যাবে রাদার সিলেকশন এ কলাম। তাহলে আমাকে যেতে হবে ফর্মুলা অটো সাম। যেই অটো সামে ক্লিক করব আমার সিলেকশন হয়ে গেল, এন্টার করলাম, আমার সাম বেরিয়ে গেল। এবার আসবো আমরা সাব টোটালে, যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম। সাব টোটালে কিছু কিছু পার্ট আমরা দেখব যেগুলো আমাদের কাজে লাগবে। আমি অ্যানুয়াল ইনকামটাতে অ্যানুয়াল ইনকামে গেলাম। অ্যানুয়াল ইনকামে আমার হচ্ছে সাবটোটাল করতে হবে। মনে রাখতে হবে সাবটোটাল সবসময় আপার এন্ডে হয়, মানে সবসময় টপ। আমরা রোতে সাবটোটাল ইউজ করি, সাবটোটাল কখনো নিচে হয় না। সাবটোটালের কাজই হচ্ছে আমরা যখন ফিল্টার করব কোনো ডেটাকে, ধরুন আপনি নট ভেরিফাইড কে ফিল্টার করব, তাহলে সেই অনুযায়ী সামটা ডাইনামিক হবে, মানে ডাইনামিক্যালি সবকিছু চেঞ্জ হবে। তাহলে আগে আমাকে সাবটোটাল করতে হবে, তারপর ডাইনামিক দেখাবো। তাহলে করতে গেলে একটা রো অ্যাড করতে হবে, কন্ট্রোল শিফট প্লাস টিপলেই হবে। কন্ট্রোল শিফট প্লাস ইকুয়ালস টু সাব টোটাল। এই যে সাব টোটাল, এতে কি দিয়েছে? ফাংশন নাম্বার অনেকগুলো শো করছে। কি শো করছে? অ্যাভারেজ, কাউন্ট, কাউন্টে, ম্যাক্স, মিন, প্রোডাক্ট, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বি, সাম, ভেরিয়েন্স। আমরা করব সাম বা অ্যাভারেজ, যাই করি। আমাকে যেহেতু সামের জন্য নয় আগে মেনশন করতে হবে, কারণ যে কোনো সাবটোটালে ফর্মুলাতে এতগুলো রকম ভাবে আমি সাবটোটালকে ইউজ করতে পারি। সাবটোটাল মানে শুধু যোগ করা না। তাহলে এখানে পার্টিকুলার নয় মানে হচ্ছে যোগ, মানে ওকে বোঝাতে হলো তোমাকে নয় বলেছি মানে তুমি যোগ করবে। এবার তোমাকে যে রেফারেন্সটা দেব, এই যে ফাংশন ব্র্যাকেটের মধ্যে যে লেখা ফাংশন নাম্বার, রেফার ওয়ান, রেফার টু, ডট ডট, একে আমরা বলা হয় সিনটেক্স। একে আমরা ফাংশন বা ফর্মুলাকে বলা হয় সিনটেক্স। এটার মধ্যে একটা কথা আছে, এক্সেলে ফাংশন এবং ফর্মুলা নট সেম। অনেকেই এটার মধ্যে বুঝতে পারে না যে ফাংশন ফর্মুলা হয়তো সেম জিনিস না। ফাংশন হচ্ছে যখন কোনো পার্টিকুলার একটা কাজ করছে, সেটা হলো ফাংশন। যেমন সাম একটা কাজ করছে, সাম বের করা। আপার একটা কাজ করছে, ক্যাপিটালাইজ করা। কিন্তু সামের সাথে যখন আমরা ইফ ইউজ করব, তাকে আমরা বলবো ফর্মুলা। মানে সাম একটা পার্টিকুলার কাজ করছে, ইফ একটা পার্টিকুলার কাজ করছে। ইফ কি করছে? লজিক ইউজ করছে। সাম কি করছে? যোগ করছে। এই লজিক এবং যোগ এই দুটোকে মিশিয়ে একটা নতুন ফর্মুলা ইউজ হয়েছে, তাকে আমরা বলবো সামিং। তাহলে এটা ফর্মুলা, শুধু সাম ফাংশন। সেক্ষেত্রে নাইন আমি ইউজ করছি, এটা হচ্ছে আসলে একটি ফর্মুলা। ফ্যাক্টোরিয়াল ইজ এ ফর্মুলা, নট এ ফাংশন। নয় হচ্ছে সামের জন্য, রেঞ্জ হচ্ছে আমার টোটালটা। নিলাম। এটা আমি কি করব? প্রথমে আমরা অ্যাকাউন্টিং এ নিয়ে যাব। দুটো পয়েন্টকে সরাতে গেলে এতে আমার ক্লিক করতে হবে। তাহলে আমার সরে গেল। এবার ফিল্টার করতে হবে। ফিল্টার, ফিল্টার আমি কি বলেছিলাম? যে আমি শুধু ভেরিফাইডটা নেব। যেই ভেরিফাইড আমি সিলেক্ট করলাম, আমার ইনস্ট্যান্টলি দেখা গেল আমার সাবটোটাল চেঞ্জ হয়ে গেল। ভেরিফাই সরালাম, নট ভেরিফাই গেলাম, চেঞ্জ হয়ে গেল। শুধু ভেরিফাই গেল, সোর্স ভেরিফাইড, আর সবগুলো গেল আবার সে। তাহলে সাবটোটালের কাজই হচ্ছে আমার ডাইনামিক সামেশন, ডাইনামিক এভারেজ বের করার জন্য। যদি এটাকে আমি নয় সরিয়ে দিই, তাহলে এভারেজ বের করতে গেলে কি করতে হবে? ওয়ান, সঙ্গে সঙ্গে এভারেজ চলে আসবে। যদি এটাকে আমি ম্যাক্স বের করতে চাই, ফোর, তাহলে ম্যাক্স বেরিয়ে আসবে। আর যদি সাম বের করতে চাই, তাহলে নয়। যদি আমরা
সাবটোটালকে সবসময় আপারে লকিং পজিশনে রাখতে চাই। লকিং পজিশন মানে আমার যতই টেবিল স্ক্রল করি আমার হেডারও যেমন শো হবে, হেডার যেমন স্টিল থাকবে মানে ফ্রিজ পজিশনে থাকবে, সাবটোটাল আবার ফ্রিজ পজিশনে থাকবে। তাহলে নিয়ম হচ্ছে, যেভাবে আমি করলাম, রিভার্স করে দেখতে পারে, যে আগে আমি হেডারকে ফ্রিজ করব এবং উপরে কোনো হেডার রাখবো না, উপরে কোনো নতুন কিচ্ছু রাখবো না, এটাই হলো স্টার্টিং পয়েন্ট। ফ্রিজ করে কাজ করব, পরে সাবটোটালকে আমি অ্যাডিশন করব। যখন হেডারের ফ্রিজ থাকে এবং তার আগে কোনো রো থাকে না, কিন্তু পরে কোনো রোজ জয়েন করানো হয় তার আগে, যেমন এখানে হয়েছে, তখন এই রো আর এই রো একসাথে ফ্রিজ হয়ে যায়। কিন্তু যদি আপনি এটা আগে করে ফেলেন তাহলে কখনোই ফ্রিজ হবে না, এইটা ফ্রিজ থাকবে, এটা হাইড হয়ে যাবে সাবটোটাল। এটা হচ্ছে একটি এক্সেল ট্রিক্স, যেটা আপনার কাজ করতে সুবিধা হয়। দেখুন দুটোই আপনার কাছে ফ্রিজ পজিশন আছে যেদিকে যখনই স্ক্রল করি না কেন। এবার টোটাল লোন অ্যামাউন্ট আছে, টোটাল পেমেন্ট অ্যামাউন্ট আছে। হুম, আমার কাছে পার্সেন্টেজও আছে। তার আগে একটা, যারা ব্যাক এন্ডে শুধু কাজ করে, শুধুমাত্র ব্যাক এন্ডেই কাজ করে, তাদের এই পোর্শনটা আসে, যে হচ্ছে অ্যামাউন্ট, জিএসটি আর টোটাল লিখে দিলাম, ধরলাম 10,000 টাকা। আমি একটু মিক্সড হয়ে দেখাচ্ছি, যাতে এক টানা একই ফর্মুলার পরে চলেই যাচ্ছে, কন্টিনিউ সাম মানে তো সাম, তাহলে লোকে বোর হয়ে যাবে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে রিয়েল টাইম হয়ে থাকে, যারা কাজ করে তারা খুব ভালো রিলেট করতে পারবে, যারা কাজ করে না তারা এটাকে ফলো করো, এর থেকে বেটার কোনো অপশন নেই শেখার, এইভাবেই কাজ হয়ে থাকে। 10,000 দেওয়া আছে। আর আমাদের কাছে জিএসটি কত রকম স্ল্যাব আছে, আমি এখন টেকনিক্যালি যাচ্ছি না, আমি বেসিক যাচ্ছি। 5, 15 বা 18, এটা কোনো টেকনিক্যাল যাচ্ছি না, ভুল হতেই পারে, আমি র্যান্ডামলি নিচ্ছি শুধু বোঝানোর জন্য, পার্সেন্টেজ নিলাম। পার্সেন্টেজের ক্ষেত্রে এরকম করে চেঞ্জ করে দিতে হবে, কারণ পার্সেন্টেজ ইন্টু 100 হয়ে গেছে। এবার আমি একটা ওয়ার্কশিট এমন ভাবে বানাতে চাইছি, বা কোনো ওয়ার্ক ইনভয়েসের এক্সেল বানাতে চাইছি, যেটা আমরা পরে করব, তাতে কি জিএসটি তে টাইম টু টাইম চেঞ্জ হবে, জিএসটি তে সব প্রোডাক্টে এক না। আমি বারবার জিএসটি টাকে লিখতে চাইছি না, আমি চাইছি এইটা এখানে যে অ্যামাউন্ট দেবো জিএসটি আরো বেটার হয়। এখানে আমি যদি এটাকে আমি কপি করে দিচ্ছি, সরালাম, আমি এক ঘর সরিয়ে দিচ্ছি, এটাতে আমি মেনশন করে দিচ্ছি সিজিএসটি, এসজিএসটি। তাহলে আমাকে জিএসটিটা সিলেক্ট করতে হবে, এটা কি হচ্ছে জিএসটি পার্সেন্টেজ, এখানে সিলেক্ট করতে হবে, তাহলে সিজিএসটি এসজিএসটি বেড়ে যাবে, আর আমার এখানে টোটাল এসে জিএসটি নিয়ে ভ্যালুটাও চলে আসবে। তাহলে এইটাকে আমার কি করতে হবে, একটা ড্রপ ডাউন বানাতে হবে, তাই তো ড্রপ ডাউন বানাতে হবে। ড্রপ ডাউন বানাতে গেলে ডেটাতে যাব, ডেটা ভ্যালিডেশনে যাব, লিস্টে যাব, সোর্সে যাব, ওকে করলাম, কি এসে গেল, 518 এত। এবার 10,000 ইন্টু ডিভাইডেড বাই 2। কেন ডিভাইডেড বাই 2? এই যে 18% জিএসটি, এটা তো টোটাল সিজিএসটি না, এর হাফ হবে সিজিএসটি, হাফ হবে এসজিএসটি।
তাহলে 2 / 2 হবে 900 টাকা। এবার আমি করলাম কি, এটাকে কপি করে দিলাম। কপি করার সাথে সাথে আমার জিরো চলে আসলো। আমি ভাবলাম হ্যাঁ, জিরো আসলো কি করে? জিরো আসলো কারণ এই যে 10,000, যেটা আমার ব্লু বর্ডার দিয়ে শো করছে, যেটা হচ্ছে B9, এই 10,000, হ্যাঁ, এই যে 10,000 B9, এইটা তো প্রথমে সিলেকশন ঠিক ছিল, কিন্তু পরবর্তীকালে সিলেকশন হয়ে গেছে আমার B10। এবার B10 এর